সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ল পশ্চিমবঙ্গে। লোকসভা নির্বাচনের আগে এমন ধরনের কোনো সুখবর কি পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা? আজ রাজ্যে বাজেট নিয়ে ক্যাবিনেটের আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। 2023 সালের বিধানসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের 12% ডিএ উপহার দিয়েছিল ত্রিপুরা সরকার। আগে ছিল 8%। বর্তমানে মোট 20% হারে ডিএ পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 46% হারে। লোকসভা নির্বাচনের আগে আবার কি খুশি করা হবে সরকারি কর্মচারীদের? কান পাতলে এই চর্চা শোনা যায় এখন রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে। অন্যদিকে কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাব করা হয় কিনা সেই দিকে তাকিয়েছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু কেন্দ্র সরকার জানায় বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব বিবেচনার মধ্যে নেই। ত্রিপুরায় সরকারি কর্মচারীদের নানান ধরনের অসন্তুষ্টির অভিযোগ মাঝে মধ্যে উঠে আসে ট্রান্সফার ও পোস্টিং সংক্রান্ত অসন্তোষ। এছাড়াও সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার মধ্যে বৈষম্য রয়েছে বলে কর্মচারীদের অভিযোগ খতিয়ে দেখতে কিছুদিন আগে অর্থ দপ্তরের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে খবর। সেসব অভিযোগের সত্যতা কি? রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে প্রায় 6 বছর। কেমন আছে সরকারি কর্মচারীরা? রাজ্যের সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির বা কতটা উন্নতি হয়েছে? বর্তমানে পথে ঘাটে ময়দানে সরকারি কর্মচারীদের প্রতিবাদ মিছিল তো খুব একটা চোখে পড়ে না। তাহলে কি কর্মচারীদের আগের মতো সমস্যা এখন নেই? চলুন তা আজ একটু বিস্তারিত আলোচনা করে জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য সরকারি কর্মচারীদের হাল হকিকত নিয়ে আজ একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন দুজন কর্মচারী নেতৃত্ব। রয়েছেন টিজিই এর প্রাক্তন নেতৃত্ব স্বপন বল এবং টিআরকেএস এর প্রাক্তন নেতৃত্ব গৌতম মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। স্বপন বাবু, প্রথমে আপনার কাছে আসি। কেমন আছে এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। আসলে আমরা যেটা দেখছি বা অনুভব করছি যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের এই ধরনের বঞ্চনা, ত্রিপুরা রাজ্যে অনেকগুলো সরকার আমরা দেখেছি যে কোন সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনার্স যারা, তাদের সাথে যে ধরনের বঞ্চনা করা হচ্ছে এটা সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিলে নজিরবিহীন। আচ্ছা, তো অবগত আছেন সবাই যে আসলে 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের উদ্দেশ্যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন অর্থমন্ত্রী, যিনি পরবর্তী সময় প্রয়াত হয়েছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারাই ত্রিপুরাতে এসেছিলেন, কথা বলেছিলেন, প্রত্যেকেই কিন্তু সব জায়গাতেই বলেছিলেন যে যদি আমাদের রাজ্যে তারা সরকার গঠন করতে পারেন তাহলে প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্তটা হবে সেটা হলো ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন প্রদান করা। এরপরে বলেছিলেন যে ত্রিপুরাতে চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী যারা রয়েছেন যে তাদেরকে রেগুলার করে দেওয়া হবে এবং ত্রিপুরাতে কোনো ধরনের অনিয়মিত কর্মচারী শিক্ষক থাকবেন না, প্রত্যেককে নিয়মিত করা হবে। বলেছিলেন যে ফিক্সড পেতে যারা আছেন তারা ফিক্সড পেতে থাকবেন না, বিশেষ করে টিআরবিটির মাধ্যমে যারা নিযুক্তি পাচ্ছিলেন তারা 5 বছরের জন্য ফিক্সড পেতে নিযুক্ত হচ্ছিলেন। যদিও এটা নিয়ে তখন থেকেই আমাদের প্রতিবাদ এবং ডেপুটেশন এগুলি চলছিল। আচ্ছা, আমরা কথা বলছিলাম, আমরা তখন মেনে নিতে পারিনি যে যারা টিআরবিটি ফেস করে চাকরিতে আসছে কি কারণে তাদেরকে 5 বছর ফিক্সড পেতে রাখা হবে। আচ্ছা, তৎকালীন সরকার এটা বলেছিল যে একটা সময় কেন্দ্রীয় সরকারের সাথে নিয়োগটাকে রেগুলার রাখার জন্য এবং রেগুলার পোস্টে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে একটা মৌ স্বাক্ষর করতে হয়েছিল। এবং ওই মৌ স্বাক্ষর করার সময় তখন যেহেতু টিআরবিটি ছিল না, শুধুমাত্র টিপিএসসি ছিল, যারা পরীক্ষা নিয়ে বিভিন্ন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিত।
যে ওই ক্ষেত্র ছাড়া বাদ বাকি সমস্ত ক্ষেত্রে যে রেগুলার পোস্টে নিয়োগ করা যাবে, কিন্তু 5 বছর তাদেরকে ফিক্সড পে চাকরি করতে হবে। আচ্ছা, এই মেমোরেন্ডাম স্বাক্ষর করার কারণে রাজ্য সরকারের পক্ষে তখন এদেরকে রেগুলার বেতনক্রম দেওয়া সম্ভব ছিল না। এবং আমরা যখন শেষবারের মতো তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনেই তৎকালীন যিনি বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ছিলেন পি কে গোয়েল এবং যিনি কিছুদিনের জন্য সেক্রেটারি ছিলেন, ওনাদের দুইজনকেই আমাদের সামনেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদেরকে বলছিলেন যে আপনারা তো সবটাই জানেন যে এটা তো ওদের ন্যায্য দাবি, যারা পরীক্ষা দিয়ে চাকরিতে আছে কেন তাদেরকে আমরা রেগুলার স্কেলটা দিতে পারছি না, এই বিষয়ে আপনারা এমএসআরডির সাথে যোগাযোগ করে পারমিশনটা আনুন যে আমরা তাদেরকে যাতে নিয়মিত বেতনক্রমটা দিতে পারি। আচ্ছা, সেটা কোন সালের এটা কথা? 2017 সালের কথা। 17 সালের। হ্যাঁ, 2017 সালের কথা। এছাড়া যেটা ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা, শিক্ষকরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল, যে বছরে দুবার ডিএ, এটা আপনাদের মানে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ প্রত্যেকেরই জানা থাকবে যে বছরে দুবার ডিএ, একবার 1 জানুয়ারি থেকে, একবার 1 জুলাই থেকে। কিন্তু এটা ঘটনা যে কখনো আমরা কেন্দ্রীয় হারে ডিএটা পাইনি। ফলে আমরা যখনই কথা বলতাম বা বিভিন্ন মিডিয়া থেকে যখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাইতো, আমরা এটা বলতাম যে যেটা দিয়েছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা দাবি করছি বকেয়া যে ডিএটা আছে এটা যাতে সরকার অবিলম্বে মিটিয়ে দেয়, কারণ এটা আমাদের পাওনা। এখানে যে কথাটা মানে আপনি বলার চেষ্টা করেছিলেন প্রথমেই, যে ডিএটা আসলে এটা কোনো নির্বাচনী বিষয় না, যে এটা একটা ওই নির্বাচন এলো যে নির্বাচনে জয়ী হওয়ার জন্য শিক্ষক কর্মচারীদের কিছু ডিএ দিয়ে বাহবা নেওয়া, আসলে এটা হতে পারে না। কারণ আমাদের ডিএর যে সিস্টেমটাই হলো কেন্দ্রীয় সরকারের নিয়োজিত সংস্থা, তারা মানে এই যে যেটাকে কমোডিটি প্রাইস ইন্ডেক্স বা মানে সিপিআই, যেটা সেই কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স সিপিআই, সেই সিপিআই এর ভিত্তিতে, হ্যাঁ সিপিআই এর ভিত্তিতে তারা ক্যালকুলেশন করে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে জানায় যে এই 6 মাসে মানে সিপিআই অনুযায়ী এই দেশের শিক্ষক কর্মচারীদের ডিএ কত পাওনা। ফলে কেন্দ্রীয় সরকার 2 দফায় দেখবেন যে একবার 1 জানুয়ারি থেকে আবার 1 জুলাই থেকে মানে ঘোষণা যখনই করুক না কেন, কিন্তু তার যে মানে এফেক্ট যেদিন থেকে তারা পেয়ে থাকেন সেই দিনটা কিন্তু 1 জানুয়ারি এবং 1 জুলাই। ফলে 1 টাকাও তাদের বকেয়া থাকার কোনো মানে প্রসঙ্গ আসে না, তারাই ভেবে পেয়ে যাচ্ছেন। অধিকাংশ রাজ্যেও তাই হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যে এই সরকার পরিবর্তনের পরে, এবং খুব দুঃখের সাথে বলছি, যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বৃহৎ অংশ এবং যারা পেনশনার ছিলেন তৎকালীন সময়ে, তাদের একটা বড় অংশ তারা স্বপ্ন দেখেছিলেন, বিশ্বাস করেছিলেন যে যেভাবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের রাজ্যের যারা মানে তৎকালীন নেতৃত্ব ছিলেন, তারা সবাই মিলে কথাগুলি বলছেন, কাজে আমরা বিশ্বাস করব না কেন? বিশ্বাস করেই কিন্তু এই সরকার পরিবর্তন করেছিল, একটা নতুন সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এনেছিল। কিন্তু এর পরে যেটা হলো, এটা আশা করি মানে আমার প্রতিপক্ষ যিনি আছেন উনি স্বীকার করবেন। আপনি অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন, আপনি তাহলে আপনার কথা অনুযায়ী যদি আমরা এই মুহূর্তে না, যেটা শেষ কথা বলবো যে ভালো নেই, ধরুন শিক্ষক কর্মচারীর সংগঠন যাই করুক না কেন, এটা স্বীকার করুক বা না করুক, কিন্তু শিক্ষক কর্মচারীরা পেনশনার্সরা ভালো নেই, এটি হচ্ছে মানে মূল বক্তব্য। একদম সার্বিকভাবে যে আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারীরা, শিক্ষক কর্মচারীরা কেমন আছেন, এবং সেখানে স্বপনবাবু যেই বিষয়গুলো উত্থাপন করলেন যে একদম একটা এমন বঞ্চনা হচ্ছে যেটা শুধু উদাহরণ শুধু পশ্চিমবঙ্গে পাওয়া যায়, না হতে ভূভারতে আর কোথাও এই ধরনের বঞ্চনার উদাহরণ নেই আপনি বললেন। 7ম পে কমিশনের কথা আপনি বললেন, এবং নানা রকম প্রতিশ্রুতি ছিল সরকারের, সেইগুলো পালন করা হয়নি বলে, পাশাপাশি ডিএ নিয়ে আপনাদের অসন্তুষ্টির কথা আপনি প্রকাশ করলেন। আসবো গৌতম বাবুর কাছে, একই প্রশ্ন গৌতম বাবু আপনার কাছেও রাখবো। আপনার নজরে কেমন আছে রাজ্যের সরকারি কর্মচারীরা, শিক্ষক কর্মচারীরা, আর যেই পাশাপাশি আপনার বক্তব্যের পাশাপাশি যেই উত্থাপন করলেন যে কথাগুলো, সেগুলোর কতটা সত্যতা, কতটা আছে বলে আপনি মনে করেন? স্বপনবাবু যে কথাগুলো বললেন। নমস্কার। আজকের
এটা বিশেষ বিষয় আপনারা উত্থাপন করেছেন। স্বপনবাবু এখানে বলেছেন অনেক কিছু। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দীর্ঘ প্রায় ৩০ বছর পর কর্মচারীরা যদি ভালো থাকে, আচ্ছা, বিগত এই সরকারটা আসার পর থেকে সবচেয়ে ভালো আছে। আচ্ছা, এবার হয়তো ডিএর প্রসঙ্গ আসবে বা বিভিন্ন কিছু আসবে। স্বপনবাবু এখানে নিজেই বলছেন যে মুদ্রাসূচকের চেঞ্জ হলে ডিএ হয়। ত্রিপুরা রাজ্যের নজিরে এমনও আছে ১৩৬% ডিএ ছিল, যেখানে বিভিন্ন পে কমিশনগুলো বকেয়া ছিল ১৩৬%। ১৩৬ পর্যন্ত বাঘ ছিল। 1996-এ প্রথম একটা কমিশন গেল, মানে বামফ্রন্ট আসার পরে, 90 আচ্ছা, পরে যখন 93-তে যখন বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলো, 96-এর পে কমিশন দিল 99। তারপরে পে কমিশন হলো 2006 সাল। 2006 সালের পে কমিশন দিল 2009 সাল। 2009 সালের পরে আবার 2016 সালে পে কমিশন বসলো। সেই পে কমিশন ইলেকশনের দামামা, দিল্লির একটা প্রেসার, ত্রিপুরা রাজ্যের এই দাবিগুলো নিয়ে ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন কর্মচারী সংগঠন, আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, বিএমএস এবং ফেডারেশন দিল্লিতে সুষমা স্বরাজের কাছে তখন এটা নিয়ে আমরা করেছিলাম। এরপরে এটা পার্লামেন্টে উঠেছিল। তখন বাধ্য হয়ে 17 সালে গভর্নমেন্ট কিছু টাকা দিয়েছে, বলছে যদি তুমি না দাও আমরা টাকা দেব না। এই ধরনের একটা পরিস্থিতি তখন ছিল। এবার উনি বলছেন দুবার আমাদেরকে ডিএ দিত ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার একটা ডিএও দেয়নি। ত্রিপুরা সরকার ডিএ দিয়েছে আইনের, মানে আমাদের হাইকোর্টের রায় অনুযায়ী ত্রিপুরা সরকারকে বাধ্য করিয়েছিল, তুমি জানুয়ারিতে একটা ডিএ দিতে হবে এবং জুলাইতে একটা ডিএ দিতে হবে। লজ্জাজনক খবর, মানে লজ্জা লাগে এখন আমরা এজ এ কর্মচারী, ত্রিপুরা রাজ্যের নজিরবিহীন, পৃথিবীর কোথাও এমন ধরনের ন্যাক্কারজনক সরকার আমার চোখে পড়েনি। 31 তারিখ ডিএ ডিক্লেয়ার দিত একদিনের জন্য, ডিসেম্বরের 31 তারিখ ডিক্লেয়ার হতো, একদিনের ডিএ দিত আমাদেরকে। এর মতো লজ্জাজনক অবস্থা। আজকে ওখানে দাঁড়িয়ে আমরা যদি বলি আজকে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা খারাপ আছে, এটা আমি অন্তত মানব না। আমি 34 বছর চাকরি করেছি, আমি জাস্ট রিটায়ারমেন্টে গেলাম। মানে লজ্জাজনক অবস্থা হতো ত্রিপুরা রাজ্যের বাইরে গেলে। আমাদের যেমন 1996-এ 2006-এ যেটা আমাদের কমিশন ছিল, 96-এ সরি, 5,500 টাকা আমি একটা আমাদের পোস্ট গ্রাজুয়েটের একটা মিডল যে স্কেলগুলো তার মধ্যে একটা জায়গায় বলছি 5,000 করে আমাদের পিজিটিদের দিয়েছে বা স্কেলটা দিয়েছে। সেম স্কেলটা সেন্ট্রাল গভর্নমেন্টটা ছিল 6,500 টাকা। তো 1,500 টাকা কেন খেয়ে দিয়েছে? আচ্ছা, এর পরবর্তী স্টেপ একবার পে রিভিউ, একবার পে আর একটা কি নাম দিল লাস্ট, মানে একবার এক একটা নাম দিয়ে, শুধু নাম দিয়ে ঢং করে কতগুলো বসে বসে রাজ্য সরকার নাটক করেছে। আপনার পয়সা বাড়েনি ত্রিপুরা রাজ্যের। আমি শুধু জাস্ট একটা জায়গা দেখাচ্ছি, 2009 সালে যখন পে কমিশন দিল আমাদের সে মনে করেন 15,080 টাকা। 2009 সালে তখন তো মানে আমি ষষ্ঠ পে কমিশন ছিল। ষষ্ঠ পে কমিশন, ষষ্ঠ পে আমি কমিশন বলছি 6,400 থেকে এসে এটা 15,000 হয়েছে। আচ্ছা, রিসেন্টলি যেটা 17 সালে যেটা দিল, ওই 15,000 থেকে ড্রপ করে 24,650 হয়েছিল। ঠিক 17 সালের 8-এর খবর। আর 18-র 7-এর আমার বেতন বেড়ে গেছে 62,180, 24 থেকে 62। আচ্ছা, আবার 3 মাস পরে অক্টোবরে আবার ডিক্লেয়ার দিয়েছে, নভেম্বরে টাকাটা দিয়েছে, 72,900 টাকা বেসিক হয়েছে। তার মানে নিচে থেকে উপর পর্যন্ত কত হাইক হয়েছে। এরপর আমরা বলছি আমাদের কিছু দেয়নি। ঠিক আছে, এখন 26% ডিএ বাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাব মতো। ত্রিপুরা সরকার আমরা কোনোদিন দেখিনি মানে 12% ডিএ দিতে। আমার 30 বছরের অভিজ্ঞতা আমি কোনোদিন দেখিনি। না 12% ডিএর আগে কি দেওয়া হয়েছিল নাকি একবারই 12%? না, তার আগে তো দিয়েছে। আমি বলছি জাস্ট লাস্ট, যে আমি বলছি লাস্ট 2023 নির্বাচনের আগে, মানে আমার চাকরি জীবনে আমি কোনোদিন দেখিনি। এবার প্রসঙ্গ হলো ওনারা যেটা বলছেন দুবার ডিএ যেটা দিয়েছে সেটা কোর্টের অর্ডার মতো। তাহলে এই ধরনের লজ্জাজনক অবস্থা আজকের দিনে কর্মচারীদের কথা বলছি, একটা টাকা চাঁদা দেয় না, কোনো মিছিল নেই, মিটিং নেই।
কর্মচারীদের নিয়ে ডাইরেক্ট যে পলিটিক্সটা চলতো আজকের দিনে কিন্তু এটা হয় না। আপনারা যেহেতু সাংবাদিকতা করছেন, আপনাদের একটা চ্যানেল চালাচ্ছেন বা এইগুলো আপনারা দেখছেন, আগে প্রতিনিয়ত মিছিল হতো, নির্বাচন তহবিল, এই তহবিল সেই তহবিল। আজকের দিনে কিন্তু এগুলো নেই। এগুলো বললে তো আর হবে না যে আমরা এই বিভিন্ন রকমের প্রপাগান্ডাগুলো যেগুলো চলছে, প্র্যাকটিক্যালি আজকের দিনে আমি বলবো ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা সবচাইতে আনন্দে আছে। এবং আমরাই দেখি যে যার জায়গায় বসে কাজ করছে, এবং বিগত 30 বছর আগেও যারা বা 25-30 বছর 20 বছর যারা ডিপ্রাইভ ছিল, আজকের দিনেও ওরা ডিপ্রাইভ রয়েছে। এবং পুরো ব্যবস্থাটাকে যেভাবে চালাচ্ছে সেইভাবে চলছে। আমাদের কারো কোনো কর্মচারীদের উপর কোনো বিভেদ নেই। এবং আমরা চাইছি সপ্তম পে কমিশন রাজ্যের উন্নয়নে, কর্মচারীদের কাজ হলো রাজ্যের উন্নয়নে কাজ করো, সে যেই করুক। গৌতমবাবু, এই যে সপ্তম পে কমিশন নিয়ে যে অভিযোগটা শোনা যায় যে এই সপ্তম পে কমিশনটা দেওয়া হয়নি, যেটা দিয়েছে এই সরকার আসার পর, যেটা সৌরভবাবু এক্ষুনি বললেন যে সপ্তম পে কমিশনের নামে, সেটা কি আদৌ সেটার সত্যতা কতটা আছে, যে আদৌ কি সপ্তম পে কমিশন দিয়েছে নাকি সেখানে অঙ্কের ফেরে সেটা? না, এটা ঠিক আছে। পুরোপুরি যেটা আমাদের যে বিভিন্ন অ্যালাউন্স গুলো রয়েছে এগুলো এখনো আমাদেরকে দেওয়া হয়নি। এটার জন্য আমরা প্রতিনিয়ত আলোচনা চলছি। আলোচনা করে আমাদেরকে বলা হচ্ছে, দিয়ে দেওয়ার প্রসঙ্গ বলা হচ্ছে, এটা হয়তো দেবে। বিভিন্ন আর্থিক যে পরিস্থিতি, কারণ হঠাৎ করে এত বড় একটা হাই পেয়েছে না, এটাকে অ্যাডজাস্ট করা গভর্নমেন্ট একটু বেকায়দায় পড়ে যাচ্ছে। যার জন্য আমাদের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে, আমরা বারবার বলছি যে তোমরা আমাদের এই যতগুলো আমাদের অ্যালাউন্স আছে, এই অ্যালাউন্স গেল যাতে আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। আর সপ্তম বেতন কমিশনের ম্যাক্সিমাম যে বেসিকটা, মেইন হলো আমাদের কিন্তু বেসিকটা যদি ভালো হয় তাহলে আমাদের ডিএটিএ যা কিছু বাড়বে বেসিকের উপরে ম্যাক্সিমাম বাড়বে। তো বেসিকটা কিন্তু আমাদের সপ্তম বেতন কমিশনের আদলেই হয়েছে। শুধু অন্যান্য যে আমাদের যে অ্যালাউন্স গুলো থাকে, অ্যালাউন্স গুলোর ক্ষেত্রে কিছু এখনো রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, আমাদের দাবি রয়েছে, আমাদেরও দাবি রয়েছে, আমরাও চাই যে আপনারা দাবি করছেন দিয়ে দেয়। ঠিক, ওকে। আরেকটা ব্যাপার যেটি উত্থাপন করেছেন, টিআরবিটির ব্যাপারটা উত্থাপন করেছেন, 5 বছরের যে কন্ট্রাক্টের ব্যাপারটা উত্থাপন করেছেন। স্বপনবাবু বলছেন যে নতুন যে নিয়োগ হচ্ছে, যে সেটা তৎকালীন সময় থেকে 5 বছর থেকে তখনও ছিল, তখনও তৎকালীন মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন যে কেন হয়নি, সেটা তো কি আজও কি সেইভাবেই হচ্ছে সবকিছু? আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু দাবি করে আসছি যে ত্রিপুরা রাজ্যে কোন রকমের ফিক্সড এমপ্লয়ি যাতে না থাকে, বিশেষ করে যে টেট টিচাররা থাকছে ওরা পরীক্ষা দিয়ে পাচ্ছে। আজকে টিসিএস অফিসার পরীক্ষা দিয়েও রেগুলার স্কেল পায়, বা বিভিন্ন ডিপার্টমেন্টের যেগুলো রেগুলার স্কেল হয় ওরাও কিন্তু পরীক্ষা দিয়ে পাচ্ছে। তাহলে টিসিএস মানে আমাদের টেট টিচারদের ক্ষেত্রে কেন এটা হবে না? ওরাও কিন্তু এক্সামিনেশন দিয়ে নিজেদেরকে প্রুভ করছে যে আমি যোগ্য। তা আমি যোগ্য হলে আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কেন বেতন দেবে না, সেটা বলছি। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলো মানে স্থির বেতনে আছে, আমরা চাই না এদেরকে স্থির বেতনে রাখা হোক। প্রত্যেককে যেন তার নিজস্ব যা কাজের প্রতি যে প্রাপ্য, সেই প্রাপ্য অনুযায়ী তাকে যাতে দেওয়া হয়, এটা আমাদের দাবির মধ্যে এখনো আছে। আপনার দাবির মধ্যে আছে। ওকে, সুমনবাবু, আপনার কাছে আসি আরেকবার। আপনি যে বিষয়গুলো বললেন সেখানে কিছুটা তো গৌতমবাবু আপনার সঙ্গে সহমত পোষণ করলেন। সহমত পোষণ বলতে এই অর্থে যে টিআরবিটির বিষয়টা এবং সপ্তম পে কমিশনটা, সেটা নিয়ে ওনাদের দাবি এখনো চলছে। আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই যে কি কি অসন্তুষ্টি রয়েছে কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে। কর্মচারীদের একটা বরাবরই সেটা একটা বকেয়া থাকে, এবং সেটা নিয়ে একটা সবসময় তাদের দাবি থাকে যে বকেয়াটা রয়েছে সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। বর্তমানে 26% ডিএ বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সরকারি কর্মচারীদের সঙ্গে যদি আমরা করি। এছাড়া আর কি ধরনের অসন্তুষ্টি বিভিন্ন কর্মচারীদের মধ্যে লক্ষ্য করা যায়, আর কোন অংশের কর্মচারীদের মধ্যে এই অসন্তুষ্টিগুলো বেশি লক্ষ্য করা যায়? আমি তো প্রথমেই বলছিলাম যে একদম সমস্ত অংশের শিক্ষক কর্মচারী। এটা অবশ্য গৌতমবাবু একটা অদ্ভুত কথা বললেন, এটা আমি মানে খণ্ডন করার চেষ্টা করব না। আমি আশা করব যে আমাদের এই আলোচনার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী, সাধারণ মানুষ যারা শুনছেন তারা হিসাবটা মিলিয়ে নেবেন। কারণ ওনার বেতনটা 24,000 থেকে 64,000-এ চলে গেছে, অর্থাৎ এটা বেড়ে গেছে সরকার পরিবর্তনের ফলে। আমিও চাকরি করতাম, আসলে হিসাবটা কিছুতেই মানে আমারও মাথায় ঢুকছে না। যাই হোক, এটা উনি বলেছেন। আমি আশা করব যে এই রাজ্যের শিক্ষক কর্মচারী সাধারণ যারা আছেন, অভিজ্ঞতা আপনাদের আছে, ফলে আপনারাই এটা বিচার করবেন। আমি বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন উনি যেটা বলার চেষ্টা করেছেন যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের ধাঁচে হয়েছে, আমি একটু উল্লেখ করতে চাইছি।
যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সর্বনিম্ন যে বেসিক হুম, এটা হলো 18,000, তাই না? উনি মানে এই বিষয়টা উল্লেখ করেননি হুম, এবং এমনভাবে বলছেন যে যেটা ধরুন মানে ফিক্সেশন বেনিফিট যেটা এসেছে হুম, এটাও বলছেন যে প্রায়, কিন্তু না, এরকম না, প্রায় না, একদম অ্যাকুরেট বলা দরকার, কারণ এটা যে শিক্ষক কর্মচারীরা আর আমাদের আলোচনার মাধ্যমে তো বিষয়গুলি জানতে চাইবে। একদম। কাজেই মানে পেমেন্ট ওয়ান যেটা হুম। এখানে হচ্ছে 2.57, হুম। এটা হচ্ছে ফিক্সেশন বেনিফিট, মানে তাদেরকে যেটা দেওয়া হয়েছে। এবার পেমেন্ট টু মানে যেখানে ধরুন বেশিরভাগ শিক্ষক কর্মচারী যার মধ্যে অবস্থান করে, হুম, এখানে কিন্তু এটা দেওয়া হয়েছে 2.62। হুম, এরপরে যেটা থার্ড পেমেন্ট অর্থাৎ পেমেন্ট থ্রি, হুম, সেখানে কিন্তু এটা দেওয়া হয়েছে 2.67 আচ্ছা। এবং সর্বোচ্চ এটা আছে 2.72 পর্যন্ত। হুম, তাহলে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনে যে পে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে সর্বনিম্ন 2.57, হুম, সর্বোচ্চ হচ্ছে 2.72 2.72। হুম, এবার আমাদের রাজ্যেটা যদি বলতেন ভালো হতো। তাহলে আমাদের রাজ্যে আগের সরকার দিয়েছিল 2.25, হুম, পারেনি, অর্থের অভাবে বলেছেন তারা, একবারও বলেননি যে আমরা মানে দিয়ে দিয়েছি যথেষ্ট, একবারও তারা উচ্চারণ করেননি। তারা স্বীকার করেছেন যে আমাদের অর্থ নাই, আমরা দিতে পারছি না। হুম, যাই হোক, এটা চলে গেছে, এখন তো আর সেদিনের কথা বলে লাভ নেই, আমরা বর্তমান নিয়ে কথা বলতে চলছি। তো এখন যেটা বলবো যে আমাদেরকে যেটা দেওয়া হলো হুম, এটা হচ্ছে মানে সর্বনিম্ন যেটা সেটা 2.34, আচ্ছা। অর্থাৎ 2.25 থেকে 2.34। তাহলে কেন্দ্রীয় যে বেতনক্রম তো ধারে কাছে পৌঁছতে পারেনি হুম, এবং সর্বনিম্ন বেসিক পেটা হচ্ছে 16,000, হুম, যেখানে কেন্দ্রীয়টা হচ্ছে 18,000। 18,000 হুম, এরপরে দেখবেন যে যে ধরুন আমি যেটাতে ছিলাম হুম। সেখানেও কিন্তু 2.57 দেওয়া হয়নি। এটা মানে পে না, রাজ্যে আপনি বলেন লোয়েস্টটা 2.34, লোয়েস্টটা হাইয়েস্টটা কত? 2.34 এবং হাইয়েস্ট হচ্ছে 2.57। 2.57 হ্যাঁ, highest, ইয়েস, okay. এর মাঝখানে কিন্তু হুম, কাউকে 2.40, হুম, কাউকে 2.55, হুম, এরকম মানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে হুম, সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বনিম্নটাই হচ্ছে আমাদের রাজ্যের highest, সর্বোচ্চ। আচ্ছা। এবং গ্র্যাচুইটি বিগত সরকার যে 10 লক্ষ করেছিল কিন্তু 1 টাকাও বাড়েনি, হুম, অন্যান্য অ্যালাউন্স 1 টাকাও কোথাও বাড়েনি। হুম। ফলে আমরা কিভাবে এটা বলবো যে প্রায় মানে পেয়েছি, আমরা ভালো আছি, এটা বলার কোনো সুযোগ নেই। না, এবং বেসিকে একটু আমার একটু জায়গা একটু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ। বেসিকের 18,000 টাকা আপনি বললেন, যেখানে সপ্তম পে এটা হচ্ছে কমিশনের লোয়েস্ট মানে হচ্ছে 18,000 টাকা হ্যাঁ, ধরা এটা আছে। বলছি যে কেন্দ্রীয় যে সপ্তম বেতন কমিশন হুম। তার যে লোয়েস্ট বেসিক 18,000 টাকা। এটা হচ্ছে 18,000 সেখানে আমাদের রাজ্যে সেটা আর 16,000। আমাদের রাজ্যে হচ্ছে 16,000। 16,000। ফলে ঠিক এইখানে এক এক স্ল্যাবে যে যে রেটগুলো আছে সেগুলো কি অন্যগুলো কি সেম আছে, নাকি অন্যগুলোতে এরকম কমে কমে এসছে রাজ্যের ক্ষেত্রে? না না, সবগুলোর ক্ষেত্রেই রাজ্যের আসলে ক্ষেত্রে কমে গেছে। হ্যাঁ, কেন্দ্রীয় হারে আমরা পাইনি, কারণ আচ্ছা। পাওয়ার তো প্রশ্নই নেই। ওকে। ওদের পে স্ট্রাকচারটাই তৈরি হয়েছে, কোথাও মানে 2.57, কোথাও 2.62, হুম, কোথাও 2.67, কোথাও 2.72। তাহলে অটোমেটিক, তাহলে আমাদের এখানে কি ধরা হয়েছে, হুম, এখানে কোথাও 2.34, কোথাও 2.40। তাহলে কিভাবে হুম, মানে আমরা সেন্ট্রালের যে বেসিক সেই বেসিক পাবো? কাজে এটা পাওয়া হয়নি, এর ধারে কাছে আমরা পৌঁছতে পারিনি। আচ্ছা। এরপরে মানে যেটা বলতেই হচ্ছে হুম, এটা হলো যে আমাদের রাজ্যে উনি বলছেন ভালো, মানে বিভিন্ন যে প্রসঙ্গগুলি বলছেন হুম। যে এর মধ্যে কিছু ঘটনা যেটা বললেন যে দিল্লিতে যাওয়াতে হয়েছে না, এগুলি এরকম কোনো মানে তথ্য না, অন্তত এই তৎকালীন যে সময়ে একদিনের জন্য প্রেশার ছিল। একদিনের জন্য ডিএ দেওয়া হতো, হুম, সেই এটা কথাটা হ্যাঁ, কোর্টের অর্ডারের সঙ্গে এটাও বলছি যে দুটো। উনি তখন ওই সংগঠনে, হুম, আজকে যেখানে আছেন তিনি মানে তখন ওই সংগঠনে ছিলেন না, আচ্ছা। ওনারও ওই জায়গাতেই ছিলেন। হুম, এটা হলো যে কংগ্রেস টিউজের জোট সরকার যখন ক্ষমতা এলো, হুম, আসার পরে তারা যখন ক্ষমতা থেকে চলে গেল হুম, তখন কিন্তু বকেয়া দিয়েছিল 41%। আচ্ছা। 41% বকেয়া দিয়ে মানে 1993 সালে সেটা। 1993 সালে। হুম, এবার যেই মাত্র মানে নতুন করে আবার সরকার পরিবর্তন হলো, হুম, তখনই ফেডারেশনের তরফ থেকে একটা কেস করা হয়েছিল তৎকালীন মানে গুয়াহাটি যে হাইকোর্ট ছিল। হাইকোর্টের যে আগরতলা বেঞ্চ, হুম, এখানে একটা মামলা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ডিএর টাকা দিয়ে দিচ্ছে রাজ্যকে, কিন্তু রাজ্য সরকার এই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করছে, কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। আচ্ছা। ফলে হাইকোর্ট
জানতে চেয়েছিল যে এরকম কোনো এভিডেন্স বা তথ্য আপনাদের কাছে আছে কিনা যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে হিসাবে টাকা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার সেই টাকা আপনাদেরকে অন্য দিচ্ছে খাতে না। ব্যবহার করছে। হ্যাঁ, ফলে তারা সেরকম কোনো এভিডেন্স হাইকোর্টে দেখাতে পারেনি, যে কারণে হাইকোর্ট মানে তাদের এই যে মামলাটা, এই মামলাটা তাদের পক্ষে রায় দেয়নি। আচ্ছা, যে কারণে এখনো আমাদের রাজ্যে আমরা একটু মানে ব্যাকফুটে আছি, কারণ ডিএ সংক্রান্ত মামলার যে ইতিহাস আমাদের রাজ্যে, এটা আমাদের অনুকূলে না। অর্থাৎ ওই সেইটা কর্মচারী ফেডারেশনে আপনি বলছেন সেই যে মামলা হয়েছিল সেটা হ্যাঁ, সেটা শেষ পর্যন্ত মানে এখনো ফয়সলা কিছু হয়নি। না হয়েছে, আচ্ছা। বলছে হাইকোর্ট মানে মানতে পারেনি, আচ্ছা। ফলে রায়টা নাকচ তাদের পক্ষে করেছিল। যায়নি। আচ্ছা। কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছিল যে এটা তাদের পাওনা, এটা মানে মিটিয়ে দিলেই ভালো হবে, ফলে রাজ্য সরকার দিয়েছে এবং ওইটা তো শেষ হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, এরপরও কিন্তু মানে এই মামলার পরিপ্রেক্ষিতেই বলেছিল হাইকোর্ট। হ্যাঁ এই মামলার হ্যাঁ পরিপ্রেক্ষিতে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা যেটা বলেছিল এটা তো হলো না, কারণ এরকম কোনো তথ্য নেই। আচ্ছা, কিন্তু এটা তো আসলে যে কোনো সরকারের এটা নৈতিক দায়িত্ব, এটা দায়বদ্ধতা। একদম। কারণ সরকারি কর্মচারীদের ন্যায্য দিয়ে মিটিয়ে দেবে না, এটা হতে পারে না। এটা কোনো জায়গাতেই কেউ এটাকে সাপোর্ট করবে না। ফলে আজকেও তো আমরা তাই বলছি যে কর্মচারীরা দিয়ে পাওনা, এটা মানে কর্মচারীদের কাজের নিরিখে তারা কাজ করছে, যে সরকারি সমস্ত যে সিদ্ধান্ত, সমস্ত পরিকল্পনা, এগুলিকে বাস্তবায়িত করে কে? কর্মচারী করে। ফলে সেই কর্মচারীকেই যদি এইভাবে বঞ্চিত করা হয় এবং মানে এইভাবে শত্রু ভাবা হয়, বদলির কথা তো কি বলবো, যে এটা বলার অপেক্ষা রাখে না। এখন সরকারের যেন লক্ষ্য একটাই, যে কর্মচারী বদলি করো। গৌতম বাবুকে বলবো, উনি ভুলবেন না, উনি আশা করবো মনে রাখবেন, মানে মনে আছে ওনার, উনি বিলুনিয়াতে ছিলেন, বিলুনিয়া প্রপারেই উনি দীর্ঘদিন কাজ করেছেন। ওনাকে কিন্তু বিলুনিয়া ছেড়ে অন্য কোথাও যেতে হয়নি। এরকম অধিকাংশ একজনকে দিয়ে উদাহরণ দিয়ে তো হবে না। না এটা বলছি যে উনি এখানে আছেন। নীতিটা আগেও ছিল, এখনো হয়তো আছে, নেই কিছু নীতি নেই। আপনাদের কাছে আর একটু বেসিক্যালি জানবো, বদলি নীতিতে আমি আসবো, কিন্তু তার আগে আমরা ডিএর ব্যাপারটা একটু ক্লিয়ার হয়নি। ডিএর ব্যাপারটা নিয়ে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আপনি যেটা বললেন, সেটা গৌতমবাবু অনেকটা স্বীকার করলেন। গৌতমবাবু হয়তো আপনিও ব্যাপারটা সহমত হবেন যে সরকারি কর্মচারীদের যে ডিএটা বকেয়া রয়েছে সেটা দিয়ে দেওয়া হোক, সেটা প্রত্যেক সরকারি কর্মচারী চায়, কারণ এটা ওনাদের বকেয়া এবং ওনাদের অধিকার রয়েছে সেই ডিএর উপর। এছাড়া যে সমস্যাগুলো উঠে আসছে, গৌতমবাবু কর্মসংস্কৃতির কথা বলছিলেন যে এই মুহূর্তে মিটিং মিছিল বা জনসভাতে অংশগ্রহণ সরকারি কর্মচারীদের খুব একটা বেশি সেরকম দেখা যায় না, সেটা আমরাও দেখি না। এবং পাশাপাশি বলছিলেন যে চাঁদার যে একটা সংস্কৃতি, সেটাও এই মুহূর্তে নেই। এখন সেই ব্যাপারে আপনারা কি মনে করেন যে এই যে মিটিং মিছিল বা এইসবে জনসমাবেশে অংশগ্রহণ নেই, সেটার কারণ কি? মানে কর্মচারীরা ভালো আছেন বলে নেই, নাকি এটার অন্য কোনো কারণ আছে? আসলে মানে বলতে হচ্ছে, যেহেতু আপনি কথাগুলি এনেছেন বা গৌতমবাবু বলেছেন, যে আসলে আমরা তো মানে কাজ করতাম, আমরা ত্রিপুরাতেই তো আছি, আমাদের যতগুলি মিছিল থাকতো, মিছিলগুলি কি নিয়ে থাকতো? আমাদের সমস্যা, আমাদের দাবি দেওয়া, হয়তো রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, এগুলি থাকতো। এবং কখন আমরা সেগুলি করতাম? এগুলি আমরা করতাম আমাদের অফিস স্কুল ছুটির পরে। এমন কোনো নজির নেই যে অফিস স্কুল মানে চলছে এই সময় আমরা মিছিল মিটিং করেছি না, আমরা এখনো করি। এখন আমরা তাই করি যে আমাদের অফিস ছুটি হওয়ার পরে আমরা মিছিল মিটিং গুলো করি, অথবা বন্ধের দিনে করি। কিন্তু যেটা বলছেন এটা হলো যে আজকে গেলে দেখবেন যে স্কুল, অফিস, এগুলি মোটামুটি বলা চলে যে এগুলি এখন সরকারি কতটা আছে জানি না, কিন্তু বলা চলে যে প্রায় এগুলি মানে মন্ডলের অফিসে পরিণত হয়ে গেছে। মন্ডলের নেতাদের সেখানে মানে সবসময় সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ, এবং ডেকোরেশনটা যে হয় এটাও দেখবেন মানে পত্রপত্রিকা আপনাদের মানে মিডিয়াতে দেখছেন রিপোর্টগুলো, এবং বিদ্যালয়গুলোতে পড়াশোনা লাটে নেই, একদম মানে হচ্ছে না। আগরতলা শহরের উপরও গেলে দেখবেন যে পড়াশোনা একদম লাটে। এই হচ্ছে মানে বিদ্যালয়ের কর্মসংস্কৃতি। অফিসে একজনকে কাজ করতে হচ্ছে 3 জনের, ফলে যারা এখন চাকরি করছেন তারা হাঁপিয়ে উঠছেন, পারছেন না তারা। একদিকে বদলি করে সরিয়ে দেওয়া হয়েছে কর্মচারী, এছাড়া প্রচুর পোস্ট খালি। মাত্র ধরুন এই মানে 6 বছর চলছে, এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা 25,000-এর বেশি কমে গেছে। এটা গত বাজেটে রাজ্য সরকারের দেওয়া তথ্য, ওইখান থেকেই দেখেছি। তাহলে এই যে শিক্ষক কর্মচারীর সংখ্যাটা এতটা কমে গেল, এতে করে মানে কর্মসংস্কৃতি কিরকম কর্মসংস্কৃতি চলছে, ফলে এটা
ঠিক এবং কথা। কথার জন্য কথা, এবং চাঁদার ব্যাপার। চাঁদার কথা বলছেন, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন অমুক সম্মেলন এই সেই এগুলো আসছে কিন্তু, হুম, এবং গৌতমবাবু জানেন না বিষয়টা এরকম না, আচ্ছা একটা হচ্ছে বলার জন্য বলা, আচ্ছা। আর পাড়াতে তো আছেই বাড়ি ঘরে মানে নানা রকম, এগুলি তো সারা বছরই চলছে। মানে আপনি বলছেন চাঁদা ফলে সংস্কৃতি এখনো আছে? অবশ্যই আছে, এবং এটা থাকবে যদি একটা আচ্ছা। সংগঠন চালাতে হয়। সেটা মানে সবচেয়ে বেশি ভালো সবভাবে। বলতে পারবে যারা কর্মচারী হ্যাঁ, যারা সাধারণ রয়েছেন, কর্মচারী তারা কর্মচারীরা যারা রয়েছেন, সাধারণ তারা কর্মচারী জানে, রয়েছেন, এবং তারা বাড়ি ঘরে যারা বলছেন সাধারণ মানুষও বলতে পারবেন যে চাঁদা সংস্কৃতি আগে যেটা ছিল সেটা এখনো একই রকম আছে কিনা। চাঁদা বলতে সেখানে দুর্গাপূজা বা কোনো একটা অনুষ্ঠানের চাঁদার কথা বলা হচ্ছে না, যে কোনো পলিটিক্যাল কাজের জন্য বা জনসভার জন্য হোক বা পলিটিক্যাল কোনো রকমের উদ্যোগের জন্য সেই চাঁদা সংগ্রহ করা হয় কিনা শিক্ষক কর্মচারী থেকে বা সাধারণ মানুষ থেকে, সেই চাঁদা কালচারের কথা বলা হচ্ছে। গৌতমবাবু, আছি আপনার কাছে। যে সংস্কৃতির কথা বলা হচ্ছে সবকিছুতে মণ্ডলের হস্তক্ষেপ এবং কর্মসংস্কৃতি বলা হচ্ছে যে অনেকটা লাটে উঠেছে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যে অভিযোগটা আমরা মাঝে মধ্যে শুনি, যে শিক্ষক কর্মচারীর স্বল্পতার কারণে, বিশেষ করে শিক্ষকদের স্বল্পতার কারণে শিক্ষকদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে বা বিভিন্ন জায়গায় কেনাকাটি করার জন্য ওনাদের বাজারে যেতে হচ্ছে। তো এই ধরনের কাজ করার জন্য তাদের নিজের যে কাজটা, সেই কাজটাতে ব্যাঘাত ঘটছে এবং একজনকে অনেক ধরনের কাজ করতে হচ্ছে। আমরা অন্যান্য সেক্টরেও দেখেছি যে বলা হচ্ছে যে আজকাল রিপোর্টিং এর জন্য এই ধরনের মোবাইল ফোনে অনেক ধরনের কাজ করতে হয়, অনেকগুলো এন্ট্রি করতে হয়, ডেটা এন্ট্রি করতে হয়, সেগুলো নিজের কাজ করে এগুলো করাটাতে হাঁপিয়ে উঠছে। এবং সেটা আপনি কতটুকু এই সত্যতা আছে বলে স্বীকার করছেন, এবং কি করা হচ্ছে, কর্মচারীরা এই জায়গাটাতে কেমন আছে? একটা জিনিস হলো কি, ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়ার দিকে যাচ্ছে। হুম, অটোমেটিক্যালি আমরা যারা আগের থেকে, আজকের থেকে আরো 30 বছর আগের থেকে আমরা এগুলো মোবাইলও চিনতাম না, মানে নেটে যেসব কাজগুলো হচ্ছে আমরা এগুলো জানি না। স্বাভাবিক সেন্সে নতুন জেনারেশন যে সব টিচাররা আসছে ওরা অনেক বেশি আপডেট আমাদের থেকে। আচ্ছা। ওরা ফটাফট অনলাইনে যে কোনো কাজ করে ফেলছে। আর আজকে ভারত সরকার বা শিক্ষা দপ্তর বা বিভিন্ন দপ্তরগুলোই সবগুলোই অনলাইনে কাজ হচ্ছে। একটা ফর্ম ফিল আপ করতে গেলেও অনলাইনে ফর্ম ফিল আপ, একটা স্টাইপেন্ড ফর্ম ফিল আপ করতে গেলেও অনলাইনে করতে হয়, একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে গেলে অনলাইনে করতে হয়। তাহলে এই কাজগুলো নো ডাউট মানে অনেকের পক্ষে এটা হয়তো সম্ভব না, যাদের মধ্যে একটু আইটি সেক্টর নিয়ে ভালো জানে ওরা এইগুলো ফটাফট করছে। ওই জায়গায় হয়তো কিছু কিছু জায়গাতে প্রেশার হচ্ছে। আর যেটা বলছে আজকের দিনে শিক্ষকের স্বল্পতা, শিক্ষক স্বল্পতার কারণও কিন্তু সেই বিগত 25-30 বছরের যে সরকারটা কবে চাকরি হয়েছে। আমি একেবারে ন্যাচারালি বলছি, আমি মাঝে মাঝে এমনিতেই ভাবি আমাদের 25-26-এর মধ্যে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম রিটায়ারমেন্টে চলে যাবে। আচ্ছা। 1996-তে কিছু লটে চাকরি হলো, এরপরে 97-তে 300 সামথিং হলো, আবার বোধহয় 2002-এ অল্প সংখ্যা খুব কম, 300-500 এভাবে মোটামুটি ত্রিপুরা। তার মানে কি এই যে বড় বড় গ্যাপগুলো গেছে, এই গ্যাপগুলোর জন্য কি হচ্ছে, এট এ টাইম কিন্তু সে 90 সালে চাকরি হয়েছে বিশাল, এই 90 গুলো কিন্তু এই 25-26-এর মধ্যে একদম খালি হয়ে যাচ্ছে। তাইলে এরপরে 96, এই 6 বছরের গ্যাপটাকে ফিল আপ করবে। আচ্ছা। এটা র্যান্ডাম যে একটা প্রসেস থাকা উচিত যে প্রতিনিয়ত চাকরি হচ্ছে, কিন্তু স্কুল খুলে গেছে প্রচুর পরিমাণে। 30 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রচুর স্কুল খুলেছে। তাহলে ওই স্কুল অনুযায়ী তখনই কিন্তু শিক্ষক তখনও ছিল না। আচ্ছা। একটা স্কুল দিয়ে স্কুল মানে শিক্ষক স্বল্পতা তখনও ছিল? তখনও ছিল, তখন আচ্ছা। এখন আরো বাড়বে। আমি ওইটাই বলছি যে তখন থেকে ধীরে ধীরে এটা আরো বাড়বে, যেহেতু দীর্ঘকাল নিয়োগ প্রক্রিয়াটা অফ ছিল। সেই 10,323 দেওয়ার পরে সেটা আমরা ত্রিপুরা রাজ্যে সবাই জানি, এত সংখ্যক টিচার কোন রকমের নিয়ম কানুন ছাড়া দেওয়াতে এগুলোর সব আজকে কোথায় গেছে। এক একটার আজকে পারিবারিক অবস্থা কি কি দুর্ভোগ ওদেরকে ইয়ে করতে হচ্ছে। তাহলে আমি যদি নিয়ম নীতি মেনে তখন থেকে যদি চালাতাম তাহলে আজকে এই সংকটটা হয় না। তাহলে এই সংকটটাও কিন্তু বর্তমান সরকারের ঘাড়েই চাপবে, কারণ বিগত সরকারের পাপটা কিন্তু বর্তমান সরকারটাই বহন করতে হবে। আমরা অনেক সময় বলি না, ওই বাপের পাপ ছেলেও ভোগ করতে হয়। না, তাহলে এই যে গ্যাপটা আপনি বললেন যে 96, মানে সেই 96 থেকে শুরু করে অনেক দিনের একটা অনেক দিনের গ্যাপে কিন্তু চাকরি হয়েছে। 6 বছরের গ্যাপ। এবার এখন কথা হচ্ছে যে তাহলে এই গ্যাপটা এই সরকার কেন পূরণ করতে পারছে না? এই সরকার আসার পর এমন কোনো ইয়ার নেই, এই টেটের মাধ্যমে যখন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষা হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু 1000-1500 করে কিন্তু অনেকগুলো দিয়েছে, প্রায় 5000-এর উপরে অলরেডি রিক্রুট হয়ে গেছে আচ্ছা। এই কয়েকটা বছরের মধ্যে। তাহলে
এবং এখন অনেকগুলো আরো রেজাল্ট আউট হয়ে আছে, মানে এগুলো এর মধ্যে হয়তো এগুলোকেও নিয়োগ করার একটা প্রক্রিয়া চলছে। তো প্রক্রিয়া এখন যেভাবে র্যান্ডাম চলছে, এই প্রক্রিয়াটা যদি আজকে থেকে আরো 25 বছর 30 বছর আগের থেকেও সেম প্রসেস চলতো, যে প্রত্যেক বছরে 500 700 1000 2000, তাহলে কিন্তু আজকে এই গ্যাপটা তৈরি হতো না। যেই পরিমাণে স্কুল তৈরি হয়েছে সেই পরিমাণে কিন্তু টিচার হয়নি, এই জন্য কিন্তু এই গ্যাপগুলো হচ্ছে। হ্যাঁ, এটা 100 বার বর্তমান গভর্নমেন্টের একটা বড় চ্যালেঞ্জ, যে এই গ্যাপটা কিভাবে, আমরাও চাই, আমরা প্রতিনিয়ত আমরাও কিন্তু দাবি করছি, বর্তমান সরকারের কাছেও আমরা দাবি করছি, আমরা আন্দোলনমুখী প্রক্রিয়াতে চলি না, আমরা আলোচনামুখী প্রক্রিয়াতে চলি। আচ্ছা, এই তাহলে জন্য এটা বাস্তব যে মিটিংটাতে দেখছেন না, তার মূল কারণ হলো আমরা আন্দোলনে যাই না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে কোথায় কোথায় গ্যাপ আছে সেটা আমরা সাজেশন করে দিই। আর তাহলে একজনকে যেহেতু তিনজনের আমাদের কাজ করতে হচ্ছে, এটা বাস্তব। দাবি করার আগেই যেহেতু আমরা সবকিছু পেয়ে যাই, তাহলে আর এখানে দাবির দরকার নেই, তো আন্দোলনেরও দরকার নেই। ওকে, না তাহলে গৌতম বাবু এটা আপনিও স্বীকার করছেন এবং এটা বাস্তব তাহলে যে একজন তিনজনের কাজ করতে হচ্ছে কিছু কিছু জায়গায়। কাজ তো হচ্ছে, বলছি না বিভিন্ন জায়গায় টিচার নেই, আবার কোন কোন জায়গায় এক্সেসিভ টিচার আছে, আচ্ছা, দরকার নাই, আবার কোন কোন জায়গায় আছে টিচার নেই। এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু বলছি, আমরা যে বলছি না তা না, আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে বলছি। ওকে, আর সরকারি কাজে ঠিক হলে কিছুটা সেভ হবে। সরকারি কাজে দলের হস্তক্ষেপ, যেটা অভিযোগ করলেন শোভন বাবু, এবং বলছেন যে সরাসরি মণ্ডলের হস্তক্ষেপ বিভিন্ন সরকারি কাজে সরকারি দপ্তরে, সেটা কতটা লক্ষণীয়, কতটা আসলে দেখছেন আপনারা? আজকের দিনে আমি যদি বলি, পলিটিক্যাল যে কথাটা বলছে, পলিটিক্যাল ইনভলভমেন্টেই নেই। আচ্ছা, কারণ বর্তমান যে আইডিওলজি নিয়ে চলছে, এখানে ব্যক্তিগতভাবে কেউ কারোর সঙ্গে কিছু করছে কিনা আমার ধারণা নেই, বা মাঝে মাঝে হয়তো বিভিন্ন কিছু শোনা যায় বা আপনারাও পেপারে টেপারে আমরা দেখি, কিন্তু এগুলোর সত্যতা কতটুকু আছে আমাদের জানা নেই। কারণ আজকের দিনে না কোনো পলিটিক্যাল দল, না কোনো সংগঠন এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, কারণ আইডিওলজিটাই চায় না যে, কারণ আমরা এইটুকু বিশ্বাস করি বা আমাদেরকে এইটুকুই বোঝা যে ভারতবর্ষ সবার ভারতবর্ষ, এখানে যতজন ভারতীয় নাগরিক প্রত্যেকের সমান অধিকার আছে, সেই অধিকারকে সামনে রেখে কিভাবে কার কিসের অভাব আছে সেটাকে আমরা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে বার্তালাপ করি। আচ্ছা, এটাই হলো এখানে, কিন্তু রাজনৈতিক বা মন্ডলের যেটা বলছে আমার ধারণা নেই এবং আমার মনে হয় না এই ধরনের কোনো, কারণ এটা হলে আমরা অনেককে দেখছি যে বিভিন্ন জায়গায় আজকে যে আইন কানুনে দেখা যাচ্ছে ভালো ভালো দলীয় কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কেউ তো এটাকে সাপোর্ট করছে না, আগে তো আমরা এটা দেখিনি। ওকে, রিভেঞ্জ বা ট্রান্সফারের কথাও বলা হচ্ছে এখানে, যে বদলা নেওয়ার জন্য যে বদলিটা করা হয়, এখানে আমি জাস্ট একটা কথা বলি, বদলা নেওয়ার জন্য বদলি কাকে করবে, ইয়েই তো নেই, টিচারে তো নেই, বদলি করার কথাটা যে টিচারে নেই, আমি ধরেই নিলাম আমার ওকে ট্রান্সফার করতে হবে, কিন্তু ওকে ট্রান্সফার করলে ওই স্কুলটা চালাবে কে? ম্যাক্সিমাম তো চাকরি সেই তখনকার সময়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে ওরা আজকের দিনেও চাকরি করছে, তো ওরাই তো এখন আছে, তো ওদেরকে বদলি করবে কোথায়? আমরা তো নিজেরাই চাই যে ওরা থাকুক, নাহলে স্কুলগুলো চলবে কি করে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে একই হাল, ডিপার্টমেন্টগুলো কিভাবে চলবে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো আজকে ডিজিটাল ইয়েতে চলছে, তাহলে ওই ডিপার্টমেন্টগুলো চলবে কাকে দিয়ে? ট্রান্সফার করে দিলে তো হলো না। তাহলে আপনি বলছেন তাহলে সেটা হচ্ছে না, হচ্ছেই না, ট্রান্সফার তো হচ্ছে না, বরঞ্চ আমাদের ভেতরে অনেকের ক্ষোভ যে এদেরকে কেন ট্রান্সফার করা হয় না। আর আমাদেরকে বলা হয়, আমরাও নিজেরাও বলি, একে বদলি করে যাবে কে? কে করবে কাজটা? বদলি করার কোনো স্কোপ নেই এখন বর্তমান সরকারের, কোনো ডিপার্টমেন্টে নেই, শুধু টিচার না, কোনো ডিপার্টমেন্টে নেই। স্বপনবাবু সহমত, এটা বদলি হচ্ছে না এখন প্রচুর, মানে বিভিন্ন দপ্তরে আসলে দেখছি যে প্রয়োজন কর্মচারী এখানে কম, তারপর তো বদলি করে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো কি, ধরুন গন্ডাছড়া বাড়ি, গন্ডাছড়াতে চাকরি করে, ওকে গন্ডাছড়া থেকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে অনেক দূরে, ধর্মনগর থেকে সাব্রম। এটা তো আসলে কিভাবে হয়? মানে বদলিটা আমরা সমর্থন করি দুইটা কারণে। একটা হচ্ছে যে ধরুন অফিস বা স্কুলের কারণে, ওইটা আগে দেখতে হবে, ফলে প্রয়োজনে কর্মচারী শিক্ষক বদলি করতেই হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষক কর্মচারীর স্বার্থে, যে অসুস্থ, নানা সমস্যা, বদলির মানে রিটায়ারমেন্টের দৌড়াতে চলে এসেছে, এরকম যে হয় মানে ব্যক্তিগত ইন্টারেস্ট, আর একটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট, যে হ্যাঁ অফিসে লোক নেই, স্কুলে লোক নেই, পাঠাতে হবে, এর বিরোধিতা আমরা করি না, এটা অবশ্যই দরকার। কিন্তু যখন এর বাইরে
উদ্দেশ্যহীন হয় দেখছি এগুলি। ফলে ওইটাই বলছিলাম যে হচ্ছে এগুলি না হলে সরকারি কাজকর্মে আরো সুন্দরভাবে করা যেত, ঠিক ভালোভাবে করা যেত। সেগুলো আগে হয়েছে কি শোভনবাবু, আগে আপনারা দেখেছেন এরকম আগে এটা আমলে? তো এই রাজ্যের মানুষ আপনারাও আগে হ্যাঁ, মানে ফলে আপনারা কি ফিল করেছেন আগে কি না, হয়েছে? আমাদের এরকম আমরা কখনো ভাবিনি এরকম, আচ্ছা। নীতি ছিল না, আচ্ছা। নীতি ছিল না। কিন্তু তারপরও আমরা মানে সবসময় চাপ সৃষ্টি করতাম যে কারোর সমস্যা তৈরি না করে, যে হ্যাঁ বদলি করেন, কিন্তু চিন্তা ভাবনা করে যে যার মানে কাছাকাছি, আচ্ছা। যে আজকে যদি আম্বার সাথে লোক দরকার হয় তাহলে কমলপুর থেকে আগে দেখেন, আগরতলা থেকে কেন, কমলপুর থেকে লোকটা দেওয়ার চেষ্টা করেন। যদি না থাকে ওকে সেই তখন প্র্যাকটিক্যালি আগের সরকারের পক্ষে যারা স্বপনবাবুরাই আগেই বলতেন বা সরকারও বলতো যে আমাদের 90% কর্মচারী আমাদের আছে, তো ওদেরকে বদলি করার কোনো বিষয় তো নেই, সবে তো আমাদের ছিল তখন। তো ওই কথাটা প্রসঙ্গে এই কথাটা আছে। আর আজকের দিনে যেটা আমি বারবার বলছি যে কিছু কিছু যেটা হচ্ছে বলছে ওই জায়গাতে যদি কেউ না থাকে তাকে ওই ফেভারে ডিসফেভারে যে বদলিগুলো আগে ছিল, প্রতিহিংসা পরায়ণ ভাবে যে বদলিগুলো ছিল, আজকের দিনে প্রতিহিংসামূলক কোনো ট্রান্সফার আমার জানা মতো না। আচ্ছা, কয়েকটা বিষয় একটু মানে একটু বলতে হবে আমাকে। এটা হলো যে আমাদের রাজ্যে ধরুন এই যে ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম চালু ছিল, বিগত সরকার অনেক চাপের কারণেও কিন্তু আমাদের স্বার্থবিরোধী এই কাজটা করেনি। আমরা দেখলাম যে এত আশা ভরসা করে রাজ্যের শিক্ষক কর্মচারীরা একটা নতুন সরকার আনলো, কিন্তু এই নতুন সরকার মানে সপ্তম বেতন কমিশন তখনও দিতে পারেনি। কিন্তু যে সিদ্ধান্তটা কার্যকর করে দিল সেটা হলো যে 2018 সালের 1 জুলাই থেকে যারা মানে সরকারি চাকরিতে আছেন তাদের আর ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিমের সুযোগ মিলবে না, তারা এনপিএস এর আওতায় চলে গেল। তাহলে এই বিষয়ে আসলে এর যে শিক্ষক কর্মচারীরা তারা এটাকে সমর্থন করবে কিভাবে? এবং আমরা এর আওতায় নেই, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে আগামী দিন আমাদের এই ছোট ভাই বোনরা যে আসলে এদের অবস্থা কি হবে, এই বিষয়টা নিয়ে সারা দেশে আলোড়ন চলছে, সরকার বদলে যাচ্ছে শুধু এই একটা বিষয়কে কেন্দ্র করে। কিন্তু আমাদের যেটা হলো, দ্বিতীয়ত যেটা বলবো যে আমরা আমাদের রাজ্যে আমরা দেখেছি যে রিটায়ারমেন্টে যাওয়ার দিনও যদি ধরুন রিলিজ অর্ডারটা হাতে পাওয়ার আগে যদি কারো মৃত্যু হতো তাহলে ওই পরিবারে একজন ডাইন হার্নেসে চাকরি পেত। কিন্তু বর্তমান সরকার সেটাকে করলো কি, যে 50-এর মধ্যে যদি কেউ মারা যায়, অর্থাৎ যে বয়সে খুব কম মারা যায় মানুষ, যে তাদের পরিবারে ডাইন হার্নেস চাকরিটা মিলবে। কিন্তু যে বয়সটা সবচেয়ে মানে মৃত্যুর জন্য ঝুঁকিপূর্ণ বয়স, যে 50-এর পর 50 থেকে 60, ওই সময় মারা গেলে তার পরিবারে ডাইন হার্নেস প্রকল্পে কোনো চাকরি দেওয়া হবে না। এরপরে একটা স্কিম এই যে হ্যাঁ, 50-এর পরে এরপরে যেটা বলছে, এরপরে বলছি 50-এর একটু পরে মানে একটা আমি শেষ করে নিক পয়েন্টগুলো আপনি খণ্ডন করবেন, আমি রাখছি আপনার জন্য। এরপরে যেটা বলবো যে গ্রুপ সি কর্মচারী যারা, আমরাও ছিলাম, আমাদের মেডিকেল রিইম্বার্সমেন্ট পাওয়ার একটা অধিকার ছিল, সুবিধা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখা গেল যে 500 টাকা মানে মেডিকেল অ্যালাউন্স দিয়ে যে মেডিকেল রিইম্বার্সমেন্ট পাওয়ার যে অধিকার, যেটা এমনিতে আসেনি, কিন্তু বহু সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগুলো আদায় করেছিলাম, যে এটা মানে কেড়ে নেওয়া হলো। হ্যাঁ, এরপরে দেখা গেল যে এক সময় ধরুন জন্ম নিয়ন্ত্রণকে উৎসাহিত করার জন্য সরকারের তরফ থেকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো, যারা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করে, যে 2 সন্তানের বেশি হলে হবে না, 2 সন্তান পর্যন্ত মা বাবা যারা, তাদের একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো। দেখা গেল যে এই ইনক্রিমেন্টটা মানে বন্ধ করে দেওয়া হলো। এরপরে যারা অনিয়মিত, ধরুন ডিআরডব্লিউ, তাদের ক্ষেত্রে 10 বছর চাকরি করার পরে তাদেরকে রেগুলার করা হতো। বিগত সরকারের সময় এটা আমরা দেখছিলাম। কিন্তু এই সরকার এসে এটা মানে বন্ধ করে দিল, যে এটা আর করছে না। যারা সবাইকে রেগুলার করবে বলছিল, অনিয়মিত কেউ থাকবে না, কিন্তু দেখা গেল যে যেটা চালু ছিল এটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এরপরে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের যে কর্মচারী তারা সংগঠন করতেন, আরে তারা সংগঠন করতেন তো মানে তাদের কাজের যে এটা, তাদের দায়বদ্ধতা, এগুলি নিয়ে তো তারা সংগঠন করতেন, কর্তৃপক্ষের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল। কিন্তু দেখা গেল যে একটা অজুহাত দেখিয়ে তাদের সংগঠন করার অধিকারটাই কেড়ে নেওয়া হলো। অর্থাৎ এই সময়ের মধ্যে এরকম অনেকগুলো অধিকার হরণ করে নেওয়া হয়েছে, কিন্তু একটাও বলা যাবে না যে এটা আমরা নতুন ভাবে
অর্জন করেছি। সময় কম। গৌতম বাবু, পেনশন বেনিফিটের কথাটা অনেক জায়গা থেকে আমরা শুনি যে 2018 পর থেকে পেনশন বেনিফিটের কথাটা যেটা সুমন বাবু বলছিলেন, আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের কি আলোচনা হয়েছে? আপনি যে বলছেন যে আপনারা পেনশন- আলোচনামুখী, আন্দোলনমুখী নয়। পেনশন বেনিফিটটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা। গৌতম বাবু প্লিজ একটা মিনিট, মানে একটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনার মানে কাজে আসবে। একটু সময় হ্যাঁ, শেষ হয়েছে। এটা হচ্ছে যে এই যে ধরুন বিশেষ করে যাদের প্রমোশন নেই, মানে আমি শিক্ষকতা চাকরি করেছি, প্রমোশন ছিল না, ফলে আমরা দীর্ঘ লড়াই করে মানে গ্রেডেড পে স্কেল এটা আমরা আদায় করেছিলাম। আচ্ছা। এবং এটার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু বেনিফিটটা আমরা ভোগ করেছিলাম। কিন্তু এবার দেখা গেল যদি এটা মানে 2017-র যে মানে পে রিভিশন যেটা হয়েছিল এইটা করেছে, কিন্তু এরপরে 2018-তে সরকার পরিবর্তনের পরেও এটা কিন্তু পরিবর্তন হলো না। আচ্ছা। অর্থাৎ ধরুন ওই যে 10 বছর বা মানে 17 বছর 25 বছর পর আমরা যে মানে এসিপি পেতাম আগে, আচ্ছা। দেখা গেল তার নামটা পরিবর্তন করা হলো এবং শুধু একটা ইনক্রিমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ তার যে লেভেল মানে পরিবর্তন করার যে অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা কি মানে এর আগের সরকার আমলই হয়েছিল? আগেই হয়েছে, এটা এই সরকার কিছু করেনি। না, এটা করেনি। ওকে। অর্থাৎ ওই সরকারের বিরুদ্ধে আমাদের এটা নিয়েই লড়াই হতো, লড়াই ছিল, আমাদের দাবি হতো যে এটা করতে হবে। কিন্তু বামফ্রন্ট সরকার করেছিল, এই সরকার এখন তো উনি বলছেন আলোচনা, কিন্তু আমরা বারবার চিঠি দিয়েও আমরা চিঠির প্রাপ্তিটা পর্যন্ত আচ্ছা মানে জানি না। আমি আমার সময় কম, এই কয়েকটা বিষয় একটু আলোকপাত চাইবো। গৌতম বাবু, আপনার প্রথমে পেনশন বেনিফিট আপনি বলছিলেন, বলুন। পেনশন বেনিফিট আমরা চাই, পেনশন বেনিফিটটা পাক, যেহেতু গভর্নমেন্ট এবার গভর্নমেন্ট অল ইন্ডিয়া গভর্নমেন্টের যে পলিসি মেকিং এর ক্ষেত্রে যে তাদের পলিসিতে তারা চলবে। ত্রিপুরা সরকার যেটা উনি বলছিলেন যে এই যেমন আমাদের যে এই যেটা ডায়ান হার্নেসে 50 বছর পর যে কোনো জন একটা যদি অ্যাক্সিডেন্টই কম হোক বেশি হোক হলে ওই পরিবারটা কিন্তু পুরো বেতনটা পেয়ে যাচ্ছে। আচ্ছা। পেনশন টেনশন না, পুরো বেতনটা তার 60 ইয়ার্স পর্যন্ত পাচ্ছে। এটা কি কোনো বেনিফিট না একটা কর্মচারীর পক্ষে? একটা কর্মচারী 50-55 বছর ছেলে একটা হয়তো বাইরে পড়তে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, বাবা মারা গেছে, কিছুদিন পরে পড়ালেখা ছেড়ে চলে এসেছে, এমন বহু নজির আছে। তাহলে এই বেনিফিটটা গভর্নমেন্ট দিয়েছে, এটা একটা মানে ঐতিহাসিক চিন্তা চেতনা। আচ্ছা। যেমন উনি আর একটা কথা বলছেন যে আমাদের যে মেডিকেল রিএম্বার্সমেন্টের কথা বলছে, প্লাস আরেকটা যেটা বলছে আমরা যখন 7 বছর হতো, প্রথম আগে ছিল 7 বছর চাকরি কমপ্লিট হলে তার একটা আলাদা একটা বেনিফিট থাকতো, যেহেতু আমাদের প্রমোশন নেই। বামফ্রন্ট সরকার আসার পর যেমন আমরা যখন চাকরি পেয়েছি 97 সালে, আমাদের যখন হবে 7 বছর, এটাকে করে দিয়েছে 10 বছর, মানে আমাদের 3 বছর আমাদের লাইফ থেকে শেষ করে দিল। আচ্ছা। এইভাবে ওরা সবসময় চাইতো কি, এই যা লড়াই আন্দোলনের কথা বলছে, ওরা স্টেডি একটা সরকার 25-30 বছর এই রাজ্যে কাটিয়েছে, ওরা শুধু লড়াই আন্দোলনে করেছে। আমরা কোনো লড়াই আন্দোলনের কোনো ফল 25-30 বছরে পাইনি। এই গভর্নমেন্টটা তো মাত্র বসলো, বসে ওদের অ্যাটিটিউডটা আমরা দেখছি অনেক বেশি পজিটিভ। সরকার কর্মচারীদেরকে নিয়ে ভাবছে এবং কর্মচারীদের যাতে কোনো রকমের টেনশন না থাকে, ওদেরকে পূর্ণ মাত্রায় দেবে। আমরা তোমাদের থেকে কাজ চাই, তোমরা আমাদের জন্য কাজ করো, আর আমরা তোমাদের যা দাবি দেওয়া আছে সেটা আমরা পূরণ করবো। তো সরকারের যেহেতু অ্যাটিটিউডটা পাক্কা, তো এই জায়গাতে তো আমরা সরকারের সঙ্গে মাত্র বসলো, কর্মচারীদের সংগঠন করার অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ। খর্ব হচ্ছে যেটা বলেছে যে ফায়ার সার্ভিস, কতগুলো বিষয় আমাদেরও ভাবা উচিত। এই যে ফায়ার ব্রিগেডটা কি সাধারণ মানে ডিপার্টমেন্ট? এটা হলো যে কোনো সময় যে কোনো রকমের ঘটনা ঘটবে, ওরা আন্দোলন করে বসে থাকুক। তাইলে এবার আজকে কারো বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটা দুর্ঘটনা ঘটলো, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সারা দুনিয়া এখন লাড়াচাড়া চলছে। তাদের অধিকারের জন্য কে কথা বলবে? অধিকারের জন্য কথা না বলার কি আছে? আচ্ছা, আজকে সে প্রাইভেট অর্গানাইজেশন গুলো অধিকার নেই, তাহলে প্রাইভেট অর্গানাইজেশন গুলো অধিকার কার আছে? ওদেরও তো ইউনিয়ন করার ক্ষমতা আছে, সেটা প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়। এবার গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি কোনো দাবি দেওয়া থাকে 100 বার কথা বলবে, কেন বলবে না? ওদের আধিকারিক নেই, আধিকারিকের সঙ্গে কথা বলবে। ওদের যদি তেমন কোনো প্রবলেম হয় 100 বার সমস্যার সমাধান হবে, কেন হবে না? না হওয়ার তো কোনো কারণ নেই। ওকে, আপনারা দুজন অনেক বিষয়তে আলোকপাত করলেন। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেল, তবে আলোচনা আরো অনেকটা চলতে পারতো, কারণ যেহেতু এটা রাজ্যের
শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনা, তাদের দাবি নিয়ে আলোচনা, তাদের সন্তুষ্টি নিয়ে আলোচনা অনেকটা চলতে পারতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করলেন আপনারা। তবে আমরা আশা করি আগামী দিনেও এই আলোচনা আমরা রাখবো, যাতে আরো পুঙ্খানুপুঙ্খু বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি এবং তথ্য সহকারে আমরা আলোচনা করতে পারি, যাতে সরকারের বা বিভিন্ন দপ্তরের গোচরে আসে বিষয়গুলো। অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু আপনাকে, নমস্কার। শ্রবণ বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কর্মচারীদের সন্তুষ্ট রাখার প্রয়াস সব সরকারই কম বেশি করে। তবে যেসব সমস্যা উঠে আসে তা অনেকগুলোর মধ্যে আমরা আগেও দেখেছি, সেই সমস্যাগুলো আজও দেখছি। কর্মসংস্কৃতির কথা, মিছিল, মিটিং, জনসভা, চাঁদা, কোনটা ঠিক কোনটা ভুল, চোখে দেখা যাচ্ছে কোনটা কোনটা ভেতরে হচ্ছে, সেগুলো শিক্ষক কর্মচারীরাই বা রাজ্যের সরকারি কর্মচারীরাই বেশি ভালো বলতে পারবেন। তবে তাদের দাবি কতটা মানা হবে, সরকার সেটা মানবে সেটা এখন দেখার, অবশ্যই দেখবো আমরা। তবে লোকসভা নির্বাচনের মুখে ডিএ নিয়ে যে আশায় বুক বেঁধেছে সরকারি কর্মচারীরা, সেই সুখবর সরকারি কর্মচারীরা পাবে কিনা তার অপেক্ষায় আমরাও থাকবো এবং সরকারি কর্মচারী থাকবে, তা অবশ্যই বলা বাহুল্য। কি হয় সেদিকে নজর রাখবো আমরা, তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।